বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ, দলের বাইরেও বিভিন্ন ব্যক্তিবর্গ, শিক্ষক, সাংবাদিক, আইনজীবী, প্রকৌশলী, কৃষিবিদ, চিকিৎসক সহ সর্বস্তরের যারা এখানে উপস্থিত হয়েছেন, আমরা বাম গণতান্ত্রিক জোট এবং বাংলাদেশ জাসদের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং বিপ্লবী অভিনন্দন জানাচ্ছি। আপনারা ইতিমধ্যেই অবগত আছেন, জাতির এক ক্রান্তিকালে আমরা এই উদ্যোগ গ্রহণ করেছি, যখন সেই কবির ভাষায় বলতে হয়, জাতির পতাকা আজ খামচে ধরেছে পুরনো সেই শকুন। একদিকে দ্রব্যমূল্য সহ আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতিতে সারা দেশের মানুষ তাদের জীবনে নাবিশ্বাস উঠেছে, সারা দেশে একটা ভয়ের পরিবেশ সেটা বিরাজ করছে। অন্যদিকে যে গণতন্ত্রহীনতা, অধিকারহীনতা তা ক্রমেই বেড়ে চলছে। 1971 সালের মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে এই ভূখণ্ডের মানুষ যে গণতন্ত্র এবং সমতার সমাজ নির্মাণের আকাঙ্ক্ষা নিয়ে স্বাধীনতা সংগ্রামে অবতীর্ণ হয়েছিল, সেই আকাঙ্ক্ষা গত 54 বছরেও বাস্তবায়িত না হওয়ার কারণেই 1990 সালে একবার গণঅভ্যুত্থান হয়েছে এবং সম্প্রতি 2024 সালের 5ই আগস্ট ছাত্র শ্রমিক জনতার এক ঐতিহাসিক গণঅভ্যুত্থান সংগঠিত হয়েছে। বারে বারে মানুষ আশায় বুক বাঁধে, পরিবর্তন চায়, আন্দোলন করে, অভ্যুত্থান করে জনগণ, কিন্তু সঠিক নেতৃত্বের অভাবে সেই একই লুটেরা ধনিক শ্রেণীর রাজনৈতিক শক্তি তারা রাষ্ট্র ক্ষমতায় আসীন হয়, নেতৃত্বে আসীন হয়, যে কারণে মানুষের ভাগ্যের পরিবর্তন হয় না। মুক্তিযুদ্ধের যে আকাঙ্ক্ষা, সাম্যের আকাঙ্ক্ষা, বৈষম্যমুক্ত সমাজের আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা অপীড়িতই থেকে যায়। 24-এর অভ্যুত্থানেও আমরা লক্ষ্য করলাম যে এই অভ্যুত্থান পরবর্তীকালে মানুষের মধ্যে ব্যাপক আশাবাদ তৈরি হয়েছিল যে এইবার অন্ততপক্ষে পরিবর্তন হবে। কিন্তু আমরা আগেই বলেছিলাম যে নেতৃত্বে কারা, তাদের ঘোষণা কি, কর্মসূচি কি। অভ্যুত্থান একটা বিশেষ দাবিতে, বিশেষ কারণে, একটা স্বৈরাচারী কর্তৃত্ববাদী ফ্যাসিবাদী শাসনের অবসানের লক্ষ্যে সমস্ত দল মত নির্বিশেষে শ্রেণী পেশার মানুষ তারা ঐক্যবদ্ধ হয়েছিল। কিন্তু নেতৃত্বে সঠিক শ্রমজীবী, কর্মজীবী, পেশাজীবী, সাধারণ নিম্নবিত্ত, মধ্যবিত্ত মানুষের যে প্রতিনিধি তারা নেতৃত্বে ছিল না, যে কারণে এখানে যারা অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় অধিষ্ঠিত আছে, সেই সরকারও পুরনো ধারাবাহিকতাই তারা রাষ্ট্র শাসন ব্যবস্থা পরিচালনা করে চলছে। যে কারণে আমরা দেখলাম অতীতের সরকারগুলো সাম্রাজ্যবাদের সাথে গাঁটছড়া বেঁধে তাদের কাছে নতজানু হয়ে দেশের স্বার্থ জলাঞ্জলি দিয়ে, জাতীয় সম্পদ এবং স্বার্থকে বিকিয়ে দিয়ে বিদেশিদের স্বার্থ রক্ষা করেছে। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারও আপনারা লক্ষ্য করেছেন, ক্ষমতায় এসেই তাদের এখতিয়ার বহির্ভূতভাবে তারা চট্টগ্রাম বন্দরের নিউ মোরিং টার্মিনাল সহ অপর বন্দরগুলো বিদেশি সাম্রাজ্যবাদী বহুজাতিক কোম্পানির কাছে ইজারা দেওয়ার পায়তারা করছে। ইতিমধ্যেই 17ই নভেম্বর পতেঙ্গার লালদিয়ার চরে একটা কন্টেইনার টার্মিনাল নির্মাণের জন্য ডেনমার্কের কোম্পানিকে ইজারা দেওয়া হয়েছে এবং নিজেদের অর্থায়নে নির্মিত চট্টগ্রাম বন্দরের নৌ টার্মিনাল, পানগাঁও কন্টেইনার টার্মিনাল, সেটাও সুইজারল্যান্ডের একটা কোম্পানিকে ইজারা দেওয়া হয়েছে। এখানে লক্ষ্য করবেন যে ডেনমার্কের হোক, সুইজারল্যান্ডের হোক, এগুলো বাস্তবে হলো মাল্টিন্যাশনাল কোম্পানি। এর পেছনে মার্কিন সাম্রাজ্যবাদ তারা যুক্ত আছে এই সমস্ত কোম্পানির সাথে।
এবং মার্কিন সাম্রাজ্যবাদ যুক্ত থাকা মানেই হলো তারা ন্যাটোর ভুক্ত যে দেশগুলো আছে, তারা একটা দেশ তাদের স্বার্থে যদি আঘাত আসে, তাদের অর্থনীতিতে যদি আঘাত আসে, অথবা সামরিক যদি যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়, তখন কিন্তু ন্যাটোভুক্ত সকল দেশই ওই দেশের পাশে দাঁড়ায় এবং অন্যদের বিরুদ্ধে তারা যুদ্ধ ঘোষণা করে, সামরিক শক্তি প্রয়োগ করে। সেই জন্যে এই অন্তর্বর্তীকালীন সরকার, তাদের ম্যান্ডেট ছিল, জনগণ তাদের ম্যান্ডেট দিয়েছিল যে তারা জুলাই আগস্টের হত্যাকাণ্ডের বিচার এবং 15 বছরের দুঃশাসনে যে গুম, খুন, নির্যাতন হয়েছে সেইগুলোর বিচার কার্য সম্পন্ন করবে। এবং বলা হয়েছিল যে রাষ্ট্রের সমস্ত অর্গান সেগুলোকে দলীয়করণ করা হয়েছে, প্রশাসন থেকে শুরু করে সর্বত্র দলীয়করণ। সেই দলীয়করণ মুক্ত একটা প্রশাসন, রাষ্ট্র প্রশাসন যন্ত্র এবং সাংবিধানিক যে প্রতিষ্ঠান সেগুলোর স্বায়ত্তশাসন নিশ্চিত করা, সেই লক্ষ্যে রাষ্ট্রের কিছু গণতান্ত্রিক সংস্কার সাধন করবে। এবং সর্বোপরি যেটা মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছে, যে গত 2014, 18 এবং 24-এর যে ভোটারবিহীন নিশিরাতের এবং আমিডামির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, তার মধ্য দিয়ে জনগণের যে ভোটাধিকার, গণতান্ত্রিক অধিকার, নাগরিক অধিকার যেগুলো হরণ করা হয়েছে, সেই একটা সুষ্ঠু, অবাধ, অংশগ্রহণমূলক, গ্রহণযোগ্য নির্বাচন, সেই নির্বাচন অনুষ্ঠিত করবে। কিন্তু আমরা লক্ষ্য করলাম সেই বিচার কার্য পরিচালনা করছে, কিন্তু বিচারের নামেও সেখানে প্রহসন হচ্ছে। সেখানে দেখা যাচ্ছে যে বিচারের নামে মামলা বাণিজ্য সেগুলো চলছে, মানুষকে হয়রানি করা হচ্ছে। মূল যে মানে এখানে হামলাকারী বা হত্যাকারী, মূল যে দোষী, তাদেরকে চিহ্নিত না করে গয়রহভাবে সবার নামে ঢালাওভাবে মামলা দেওয়া হচ্ছে, যে কারণে মামলার যে মেরিট সেগুলো দুর্বল হয়ে যাচ্ছে। কাজেই সেখানে ন্যায় বিচার এবং সুষ্ঠু বিচারের যে প্রক্রিয়া সেগুলো ব্যাহত হচ্ছে। সংস্কারের নামে আপনারা জানেন যে সেখানে সরকার ক্ষমতায় এসে সংস্কারের নামে প্রথমে 5টা, তারপর একটা 6টা এবং তারপরে আরও 5টা, 11টা সংস্কার কমিশন করলো। কিন্তু এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে প্ল্যাটফর্ম, যাদের নেতৃত্বে এই গণঅভ্যুত্থান হলো সকলের অংশগ্রহণে, সেই ছাত্রদের শিক্ষা সংস্কারের জন্য কোনো সংস্কার কমিশন গঠিত হয় না। এদেশের মোট জনসংখ্যার 80% এখনো গ্রামীণ কৃষিজীবী, কৃষির সাথে সম্পর্কিত। সেই কৃষি সংস্কারের জন্য কোনো সংস্কার কমিশন এখানে গঠিত হয়নি। এখানে 11টা কমিশনের মধ্যে মাত্র 6টা কমিশনের রিপোর্ট নিয়ে সরকার ঐক্যমত্য কমিশন গঠন করে 7-8 মাস ধরে এখানে নানা কসরত কৌশল করে বিভিন্ন দলের মতামত নেওয়ার চেষ্টা করলো। আমরা বাম গণতান্ত্রিক জোটের পক্ষ থেকে, বাংলাদেশ জাসদের পক্ষ থেকে আমরা বলেছিলাম যে সমস্ত দল যেই সমস্ত বিষয়ে একমত হবে সেই সমস্ত সুপারিশগুলো নিয়ে একটা জাতীয় সনদ করেন, সেটাই হবে জুলাই সনদ। কিন্তু সেগুলো সরকার শোনেনি। তারা তাদের নিজেদের মত সেটা চাপিয়ে দেওয়ার জন্যে তারা নানা কৌশলে বিভিন্ন বিষয়ে আপত্তি, শুধু আপত্তি নয়, গুরুতর আপত্তি সেগুলো থাকা সত্ত্বেও সেই সমস্ত বিষয় সেই জুলাই সনদে সম্পৃক্ত করেছে। যে কারণে আমরা বাম গণতান্ত্রিক জোটের শরিক দলগুলো এবং বাংলাদেশ জাসদ এই জুলাই সনদে আমরা স্বাক্ষর করি নাই, স্বাক্ষর করতে পারি নাই। আমরা বলেছি যে আমরা যে সমস্ত বিষয়ে একমত হয়েছি, সর্বসম্মত আছে, সেই বিষয়গুলো আমরা ক্ষমতায় গেলে সেগুলো বাস্তবায়ন করব এবং অন্য কেউ ক্ষমতায় গিয়ে যদি আমাদের সর্বসম্মত যে সিদ্ধান্তগুলো, সুপারিশগুলো সেগুলো বাস্তবায়ন করতে চায়, তাহলে আমরা সেক্ষেত্রে সহযোগিতা করব, সমর্থন জানাব। কিন্তু এর বাইরে যেসব বিষয় চাপিয়ে দেওয়া হবে, যেটা বলছেন যে বাংলাদেশের সংবিধানের রাষ্ট্রীয় 4 মূলনীতি, যেটা একটা মৌলিক আদর্শগত দৃষ্টিভঙ্গিগত বিষয়, তাহলে সেই বিষয়গুলোকে এখানে বাদ দিয়ে বাস্তবে মুক্তিযুদ্ধকে 24-এর গণ অভ্যুত্থান দিয়ে প্রতিস্থাপন করার যে এক সুগভীর চক্রান্ত এই দেশে চলছে, তার বিরুদ্ধে এই দেশের দেশবাসী নীরব থাকতে পারে। সে কারণেই বাম গণতান্ত্রিক জোট এবং বাংলাদেশ জাসদের পক্ষ থেকে আমরা মনে করছি যে চলতি ধারা যে দুর্নীতি এবং লুণ্ঠনের রাজনীতি গত 54 বছর ধরে চলে আসছে, এই দুর্নীতি এবং লুণ্ঠনের রাজনীতির বিপরীতে একটা জনগণের নিজস্ব রাজনৈতিক শক্তি, সেই শক্তির উত্থান ঘটাতে হবে। এই ক্ষেত্রে আমরা বলেছি শুধুমাত্র রাজনৈতিক দল নয়, এখানে বামপন্থী, প্রগতিশীল, গণতান্ত্রিক, উদার গণতান্ত্রিক রাজনৈতিক দল, এখানে শ্রেণী গণসংগঠন, পেশাজীবী সংগঠন, সামাজিক সাংস্কৃতিক সংগঠন
এবং বিভিন্ন অধিকার সংগঠন, বিভিন্ন ব্যক্তিবর্গ, তাদের সমন্বয়ে আমরা একটা প্ল্যাটফর্ম গড়ে তুলে এই দেশের মানুষের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা আমরা পূরণ করতে চাই। তাহলে সেই লক্ষ্যেই আজকের এই কনভেনশন। এই কনভেনশনে আমাদের নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন এবং এখানে উপস্থিত বিভিন্ন রাজনৈতিক দল তাদের মতামত সেগুলো দেবেন তারা, এবং বিভিন্ন শ্রেণী গণসংগঠনের যারা ব্যক্তিবর্গ আছেন, নেতৃবৃন্দ আছেন, তারা এখানে বক্তব্য রাখবেন। বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিবর্গ, শিক্ষক, বুদ্ধিজীবীরা আসবেন, তারা মতামত দিবেন। তাদের সকলের মতামতের ভিত্তিতে এবং সারা দেশে আরো ব্যাপক মাত্রায় আমরা মানুষের সাথে গণসংযোগ করে তাদের মতামতের ভিত্তিতে আমরা একটা জনগণের একটা চুক্তি, জনগণের একটা দাবিনামা, সেই দাবিনামা নিয়ে আন্দোলন, সংগ্রাম এবং আসন্ন যে নির্বাচন, সেই নির্বাচনে আমরা লড়তে চাই। সেই আকাঙ্ক্ষা নিয়েই আজকের এই কনভেনশন। আজকের এই দিনব্যাপী কনভেনশনে আপনাদের সবার উপস্থিতির জন্যে এবং এই কনভেনশন পুরো সময় ধরে আপনারা এখানে বক্তব্য রাখবেন, মতামত দেবেন এবং সহযোগিতা করবেন, সেই আশাবাদ ব্যক্ত করে আবারও বাম গণতান্ত্রিক জোট এবং বাংলাদেশ জাসদের পক্ষ থেকে সংগ্রামী সালাম এবং অভিনন্দন জানিয়ে আমি আজকের এই কনভেনশনের আনুষ্ঠানিকভাবে শুভ সূচনা করছি। আজকের এই কনভেনশন এখানে পরিচালনা করবেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল মার্ক্সবাদী কেন্দ্রীয় নির্বাহী ফোরামের সদস্য কমরেড ডাক্তার জয়দীপ ভট্টাচার্য। আমি তাকে এই অনুষ্ঠান পরিচালনা করার জন্য আহ্বান জানাচ্ছি। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ সভাপতিকে। এবার ঘোষণাপত্র পাঠ করার জন্য এই কনভেনশনের আমি আহ্বান জানাচ্ছি বাংলাদেশের। ধন্যবাদ সাথীরা এবং বন্ধুরা।